This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমার সহকর্মী শর্মিষ্ঠা। একদম অনির্বাণ, সবার প্রথমে আমাদের ক্যাম্পাসের দিকে নজর না রাখলে চলবে না কসবা কাণ্ডের ঘটনা, কারণ মনোজিতের বেশ কিছু অভিযোগ ছিল, তারপরেও কোন সাহসে সে বারবার সেখানে গেছে, বারবার ক্যাম্পাসে গেছে এবং ক্যাম্পাসে গণধর্ষণের পরেও আরো ভয়ঙ্কর ঘটনা শর্মিষ্ঠা, কোন সাহসে ভয় ডরহীন ছিল মনোজিৎ। এই ঘটনা ঘটে যাওয়ার পরেও, এত বড় অপরাধের পরেও কেন পালায়নি মনোজিৎ এবং তার সাগরেদরা, শুনলে আপনার রীতিমতো অসুস্থ বোধ হতে পারে। আপনি রীতিমতো এইটা ভাবতে পারেন, এই চিন্তায় পড়তে পারেন যে তাহলে কি এই মুহূর্তে সমাজটা চালাচ্ছে, শহরটা চালাচ্ছে ধর্ষকরা, তারাই সবচেয়ে নিরাপদ। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব, কথা বলবো কৌস্তবের সঙ্গে। কৌস্তব, কেন ভয় ডরহীন ছিল মনোজিৎ আর তার সাগরেদরা? একেবারে দেখো, মনোজিতের যে ফোন কল, সেই ফোন কল ডিটেলস দেখে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে পুলিশ সূত্রে। কিন্তু এমনই খবর যেখানে দেখা যাচ্ছে যে ওই দিনকে, সেই ঘটনার পরে বেশ কয়েকজনকে ফোন করেন এই কসবা ধর্ষণকাণ্ডে যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এবং এমনকি তিনি সেই দিনকে কলেজের ক্যাম্পাসে বেশ খানিকক্ষণও ছিলেন, এবং তারপরে তার যে দুই সাগরেদ, সেই দুই সাগরেদ তথা জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তাদেরকে বলেন যে বাড়ি চলে যেতে এবং তাদেরকে অভয় দেন যে কিচ্ছু হবে না। এবং এরপরই তিনি বিভিন্ন ছাত্রনেতাকে ফোন করতে থাকেন। কেন? তার ছাত্রনেতাকে ফোন করে এটাই বলেন যাতে এই যে নির্যাতিতা যাতে কোনো রকমভাবে এফআইআর না করতে পারে, যাতে পুলিশকে ধরে কোনো রকমভাবে এফআইআর থেকে বাঁচা যায়। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কিন্তু এর আগেও এরকম অনেক অভিযোগ, মানে যে 2017-18 থেকে বারবার যেরকম তার নামে এফআইআর হয়েছে এবং কাউকে না কাউকে ধরে, কোনো না কোনো দাদা বা নেতা ধরে সে যেরকম বেঁচে গিয়েছে, এবারও সেরকম বেঁচে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কৌস্তব, কোন কোন ছাত্র নেতাকে মনোজিৎ ফোন করেছিল বা SMS করেছিল বা হোয়াটসঅ্যাপ করেছিল, তাদের নামটা তো তার মানে পুলিশের কাছে এসে গেছে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে। নিশ্চয়ই দেখো, সেই নামগুলো পুলিশের কাছে নিশ্চয়ই এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই নামগুলো প্রকাশ্যে আনেনি, কিংবা সেই নামগুলো এখনো কিন্তু। আর একটাই কথা জানতে চাইবো কৌস্তব তোমার কাছে, পুলিশ তাদের নাম প্রকাশ্যে না আনতে পারেন তদন্তের স্বার্থে, কিন্তু যাদেরকে মনোজিৎ ফোন করেছিল তাদের প্রাথমিক কর্তব্য ছিল একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষক তাকে ফোন করে অনুরোধ করছে ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য। তার প্রাথমিক আইনি কর্তব্য ছিল নাগরিক হিসেবে পুলিশকে ঘটনাটা জানানো। কোনো ছাত্রনেতা যাদেরকে মনোজিৎ ফোন করে জানিয়েছিল ধামাচাপা দেওয়ার জন্য, ম্যানেজ করে দেওয়ার জন্য, তারা কি পুলিশকে ফোন করেছিল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো তথ্য মেলেনি, বরঞ্চ এর ক্ষেত্রে কিন্তু এরকম বোঝা যাচ্ছে যে মনোজিৎ আগে এরকম কাণ্ড করেছেন এবং এই তথাকথিত দাদাদের ধরে বেঁচে গেছেন, এবং সেই দাদারাই কিন্তু তাকে বাঁচিয়েছিলেন। পুলিশের কাছে কিন্তু এখনো পর্যন্ত এমন তথ্য পাওয়া যায়নি যে সেই তথাকথিত দাদারা সেদিনের পরে তার পুলিশকে ইনফরমেশন দিয়েছিল কিনা। কিন্তু এই ঘটনা নিঃসন্দেহে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য, এবং এমনকি মনোজিৎ মনে করেছিল যে যেই ঘটনার, সেই দিনকের ওই ঘটনার ভিডিও সে করে রেখেছিল, সে মনে করেছিল যে এই ঘটনার যেহেতু ভিডিও ফুটেজ সে করে রেখেছে, সেই নির্যাতিতা কতটা ভয়হীন হলে সেটা করে রাখা যায়। আপাতত ধন্যবাদ কৌস্তব। তার মানে শর্মিষ্ঠা, এটা স্পষ্ট যে দাদাদের মাথায় হাত ছিল বলে মনোজিৎ বারবার বেঁচেছে। এবারও সেরকম কয়েক দাদাকে ফোন করেছিল, একদম কয়েকজন দাদাকে ফোন করেছিল, এবং ক্রিমিনাল মেন্টালিটি থেকে সে ওই নির্যাতনের সময় ভিডিও করে রেখেছিল যাতে ওই নির্যাতিতাকে এফআইআর করতে আটকানো যায়, সেইগুলো সে সেখানে প্রেজেন্ট করবে, মানে ভিডিওটা ব্ল্যাকমেলের কাজ করবে, সোজা কথা। একদম সে ভয়ানক চিন্তা ভাবনা। কিন্তু কোন কোন দাদাকে সে ফোন করেছিল, কারণ আগেও এরকম খোল্লা সে চুট পেয়ে গেছে, সেই দাদারা কারা সেটাই কিন্তু ইতিমধ্যে পুলিশ খুঁজে দেখার চেষ্টা করছে। তা নিয়ে আপডেট দেবে আমার সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছে। সুপ্রিয়, আগেও মনোজিতের বিরুদ্ধে টালিগঞ্জ, কালীঘাট, কসবা থানা একাধিক অভিযোগ দায়ের হয়েছে, এবং বেশ কিছু জায়গায় জামিনযোগ্য ধারায় মানে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু বারবার খোল্লা চুট পেয়ে গেছে। কি না ওই দাদাদের মাথার উপর হাত ছিল, মানে এই ম্যানেজ মাস্টার মনোজিৎকে কোন দাদারা সাহায্য করত? দেখো, এখানে যে বিষয়টা প্রথমে না বললেই নয়, যাদের ছত্রছায়াতে থাকার জন্যে বা যাদের স্নেহধন্য হওয়ার কারণে প্রাক্তনী হওয়ার পরেও এই যে কলেজ, ল কলেজ কসবা, সেখানে এত বাড়বাড়ন্ত বা এত উদ্ধত্ত, এত আধিপত্য ছিল এই মনোজিৎ মিশ্রের,
ঘটনার পর কি সেরকম কাউকে বা কারুর সঙ্গে কি যোগাযোগ করেছিলেন মনোজিৎ, বা যোগাযোগ করলে কি কোনো রকম কোনো সহযোগিতা বা স্কেপ আউট করার কোনো রাস্তা বা এ ধরনের কোনো সহযোগিতা চেয়েছিলেন কি না, সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু এই যে 3 অভিযুক্ত, শুধু মনোজিৎ নয় তার আরও 2 সহযোগী, তাদের মোবাইলের যে সিডিআর অর্থাৎ কল ডেটা রেকর্ডসের নজর এবার এসআইটির যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। কারণ ঘটনার দিন অর্থাৎ নির্যাতিতা ছাত্রীর বয়ান অনুযায়ী 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত তার সঙ্গে এই নির্মম অত্যাচার বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। তারপর তিনি বাড়িতে চলে যান এবং অন্যদিকে এই যে অভিযুক্তরা তারাও কিন্তু তাদের মতন নিজেদের গন্তব্যে চলে যায়। পরের দিন বিকেল 4টের সময় নির্যাতিতা তিনি অভিযোগ জানান এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত 8টা থেকে 12টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করে। আর এই গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এবং ঘটনার পর থেকে মনোজিৎ এবং তার সহযোগীরা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেটা যেমন জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা, তার পাশাপাশি ইতিমধ্যেই পুলিশের হাতে যে তথ্য এসছে বলে সূত্র আমরা জানতে পারছি যে 26 তারিখ মনোজিতের সঙ্গে ভাইস প্রিন্সিপালের একটা কনভারসেশন হয়েছে ওভার টেলিফোন। একদম সেই তথ্য আমাদের হাতেও অনেকবার এসেছিল। সেখানকার অস্থায়ী কর্মী বলেছিলেন যে এই ঘটনা যে ভাইস প্রিন্সিপাল একদম জানে না সেটা হতে পারে না, কারণ এই ঘটনার পর বারবার কথা হয়েছিল ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিৎ মিশ্র। কি ভয়ানক না অনির্বাণ, মানে সে নিজে বাঁচার চেষ্টা করছে এবং প্রমিত এবং জাইব যারা তাকে সাহায্য করে তাদেরকে আবার আশ্বস্ত করে যে তোরা শান্তিতে বাড়ি ফিরে যা, আমি ম্যানেজ করে নেব, আমি দেখে নেবো বিষয়টা। এবং তাহলে মনোজিৎকে তাহলে কারা দেখে নিত, মানে মনোজিৎকে কারা ম্যানেজ করে দিত, সেই নামগুলো প্রকাশ্যে আসা দরকার। যে ভাইস প্রিন্সিপাল এখন এত ভালো সাজার চেষ্টা করছেন কোট আনকোট, যার স্বামী নিয়ম ভেঙে এই কলেজের গভর্নিং বডির সদস্য হয়েছিলেন, কিছুক্ষণ আগে আমরা জেনেছি তিনি আদৌ কতটা নিজে নিয়ম মেনে চলতেন বা তার কতটা হাত ছিল মনোজিতের মাথায় সেটাও স্পষ্ট হওয়া দরকার। তবে কসবা কলেজের মধ্যে এই গণধর্ষণের ঘটনা মানস ভূঁইয়ার মতো লোকেদের চোখে ছোট ঘটনা। সরাসরি জানি না মানস ভূঁইয়ার হাত মনোজিতের মাথায় ছিল কিনা, কিন্তু মানস ভূঁইয়ার মতো আরো এমন অনেকের চোখে এই ধরনের ছোট ঘটনা নিশ্চিতভাবে মনোজিতদের অনুপ্রাণিত করে। বই কি তেমন অনুপ্রেরণা নিশ্চিতভাবে আসছে মানস ভূঁইয়াদের কাছ থেকে। কসবা কলেজের মধ্যে গণধর্ষণ, সেই ঘটনা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার চোখে, রাজ্যের একদা মন্ত্রী প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়ার চোখে, এখনো তিনি সেচ মন্ত্রী রাজ্যের। মানস ভূঁইয়া আগে সাংসদ ছিলেন এক সময়, সেই মানস ভূঁইয়া তিনি বলছেন তার চোখে এটা ছোট্ট ঘটনা। কল্যাণ মদনের পর কসবা কাণ্ডে এমন বিতর্কিত মন্তব্য মানস ভূঁইয়ার, তিনি কল্যাণ এবং মদনকে দেখে তাহলে কি কিছু শিখলেন নাকি কল্যাণ আর মদনের শোকজে মানস ভূঁইয়াদের কোনো শিক্ষা হলো? একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করেন। তার নাম মমতা ব্যানার্জি। I appeal to my federation boys and girls, stand beside her. কে কি গালমন্দ করছে, কে কি সমালোচনা করছে দেখবেন না, ধীর গতিতে মমতা ব্যানার্জির ছবিটাকে নিয়ে এগিয়ে চলুন। ছোট্ট ঘটনা হলে গেল গেল কোনটা ছোট ঘটনা? সবটাই। এই যে টিভির বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে 10 বছর আগে ছিল না, আরজি করে ঘটনা ছোট ঘটনা না। না, আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটাকে আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুলহুল হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে? আপনি ডিবেট করুন ওখানে গিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, যে অনুষ্ঠানে মানস ভূঁইয়ার এই বক্তব্য, যেখানে মঞ্চ থেকে তিনি কথা বলছিলেন, সেই অনুষ্ঠানে এবং তারপরে বক্তব্য পেশ করে নিচে নেমে আসার সময় যিনি প্রশ্ন করছিলেন যে সাংবাদিক, সে তুমি নিজেই, আমি জিজ্ঞাসা করবো সৌরভ তোমার কাছ থেকে জানতে চাইবো, মানস ভূঁইয়ার এই মন্তব্য যাদের সামনে তিনি করলেন তারাও অম্লান বদন এই মন্তব্যটা শুনলেন এবং তারপরে যথারীতি হাততালি দিয়েছেন?
দেখো, নিশ্চিতভাবেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এই কর্মসূচি কলকাতা মেডিকেল কলেজের ভেতরে এই কর্মসূচি চলছিল এবং সেখানে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে যারা রয়েছেন তাদের প্রতি কার্যত এই সংগঠনের চেয়ারম্যান বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে সাম্প্রতিককালে কসবার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যেভাবে শাসক দলকে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে, বারবার 2011 সাল থেকে পার্ক স্ট্রিটের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধীরা সরব হয়েছেন। তারা বলছেন যে পার্ক স্ট্রিটে যদি ব্যবস্থা নেওয়া হতো, যদি কামদুনিতে ব্যবস্থা নেওয়া হতো, যদি আরজি করে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কসবা দেখতে হতো না। আর সেই সময় মানস ভূঁইয়া সেই কর্মচারী ফেডারেশনের অর্থাৎ তার সংগঠনের সদস্যদের মনোবল বাড়াতে গিয়ে যা বললেন তাতে বিতর্ক বাড়লো বই কমলো না। তিনি স্পষ্টই বলছেন যে এটা একটা ছোট ঘটনা ঘটলেই গেল রব, এবং সর্বোপরি সেখানে থেমে না থেকে তিনি বলছেন শিলংয়ের যে ঘটনা, যেখানে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হানিমুনে গিয়ে পর ফেলে দেওয়ার অভিযোগ, হত্যা করার অভিযোগ, বা ট্যাংরার ঘটনা যেখানে পরিবারের সদস্যদের বাকি সদস্যদের বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ, সেই সমস্ত ঘটনা একটা সোশ্যাল ক্রাইসিস। অতএব কসবার ঘটনা একটা সোশ্যাল ক্রাইসিস, একটা সোশ্যাল ক্রাইসিসের পরিধির মধ্যে কসবাকে তিনি ফেলে দিতে চাইছেন। তিনি বলতে তাহলে সৌরভ আমার একটা প্রশ্ন শুধু মাথায় আসছে। তোমাকে উনি বলছিলেন 10 বছর আগে চ্যানেলটা ছিল, আমাদের চ্যানেলের লোগোটা দেখিয়ে মানুষ ভূঁইয়া জিজ্ঞাসা করছিলেন, তারপর বলছিলেন এই লোগোটা আমি চিনি। আরজি করের কথা তুমি যখন জিজ্ঞাসা করলে বলে লোগোটা আমি চিনি, 10 বছর আগে চ্যানেল ছিল কিনা। আচ্ছা, মঙ্গলকোটে ওনাকে যারা তাড়া করেছিল একেবারে স্ট্যাম্প সিপিআইএম পোষিত গুন্ডারা, আমি তাদেরকে সিপিআইএম পোষিত গুন্ডাই মনে করি, আমি মানস ভূঁইয়ার মতো একটা সোশ্যাল ক্রাইসিস মনে করছি না। কিন্তু যেহেতু মানস ভূঁইয়া এতটা বড় গান্ধীবাদী একজন, তাই জিজ্ঞাসা করছি ওই তাড়া করা গুন্ডাদেরকেও কি তাড়া করা ঘটনাটাকেও কি তার সোশ্যাল ক্রাইসিস মনে হয়? বা ধরো এই যে মানস ভূঁইয়া, তার ভাই বিকাশ ভূঁইয়া, তাদের বিরুদ্ধে যে এক তৃণমূল কর্মী জয়দেব জানাকে খুনের অভিযোগে চার্জশিট হয়েছিল, তার নামে ওয়ারেন্ট হয়েছিল, এগুলো কি প্রাথমিকভাবে, পরে অবশ্য কোনো একটা ক্রাইসিসে তিনি দল বদল করেন, সোশ্যাল কিনা জানি না, সোশ্যাল আর পার্সোনাল কিছু একটা হবে, কিন্তু ওগুলো কি তাহলে সোশ্যাল ক্রাইসিস ছিল? দেখো, রাজনীতির পরিসরে এই বিতর্কতা উঠবে, কারণ মানস রঞ্জন ভূঁইয়া এই নামটা শোনা মাত্রই মঙ্গলকোটে ধান ক্ষেতের সেই ছবি, সেই দৌড়ের প্রসঙ্গ বারবার উঠে আসে। আর স্বাভাবিকভাবেই মানস রঞ্জন ভূঁইয়া যখন এই কথা বলছেন, তাকে আমরা স্পষ্টই জিজ্ঞাসা করেছিলাম, বারবার কথা বলছি যে তিনি স্পেসিফিক্যালি কোন ঘটনার কথা বলতে চাইছেন, কোনটাকে তার ছোট ঘটনা মনে হচ্ছে। তিনি কিন্তু বলেছেন সবটা, অর্থাৎ এই সাম্প্রতিককালে যা ঘটনা ঘটেছে, যা ঘটনা নিয়ে শাসক দলের মুখ পুড়ছে, কসবা এখন সাম্প্রতিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবটাই তার মনে হচ্ছে ছোট ঘটনা। যে প্রশ্ন তুমি করেছিলে, আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। পরের বার মানসবাবুর সঙ্গে দেখা হলে প্লিজ মঙ্গলকোটের ঘটনাটার কথা জিজ্ঞাসা করো ওনার এতদিন পরে দাঁড়িয়ে, সম্প্রতি নয় ঠিকই, এতদিন পরে দাঁড়িয়ে ওটাকে সোশ্যাল ক্রাইসিস মনে হয় কিনা। আপাতত ধন্যবাদ তোমাকে সৌরভ। কসবা ধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের দলের শোকজের উত্তর দিয়ে নিঃশর্তে ক্ষমা চাইলেন, সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, লিখেছেন মদন মিত্র যে তিনি দলের অনুগত সৈনিক, তার কোনো মন্তব্যে দলের ভাবমূর্তিতে যদি আঘাত পৌঁছে থাকে তাহলে তিনি দুঃখিত, দলের প্রতি তিনি নিষ্ঠাবান। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন মদন মিত্র। মদন মিত্র যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই শোকজ তাকে শোকজের চিঠি দিয়েছিল তার দল, এবং তিনি শেষ পেশ তাতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে চিঠি দিলেন, সেই মন্তব্যটা আরেকবার একটু শুনে দেখে আসুন। এটা তো মন্তব্য শোনারই সময়, মানস ভূঁইয়া কখন বলবেন, কোনোদিন মদন মিত্র বলবেন, কোনোদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন, মদন মিত্র পুরনো মন্তব্য আসুন শুনুন। এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন,
আমাদের কর্মীরা সঙ্গে যাবে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মদন মিত্র ঠিক যেদিনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে চিঠি দিচ্ছেন, ঠিক সেই দিনকে একটা মেডিকেল কলেজে দাঁড়িয়ে আরজি করের ঘটনার স্মৃতি এখনো টাটকা আমাদের কাছে, দগদগে ঘাটা। আর তারপরে ঘটে গিয়েছে কসবা ল কলেজের এই ঘটনা। এইসবের মধ্যে দাঁড়িয়ে এগুলোকে ছোট ঘটনা, সোশ্যাল ক্রাইসিস বলছেন মানস ভূঁইয়া। তৃণমূলের শোকজ, আর সেই শোকজে তাদের দলের নেতাদের ক্ষমা প্রার্থনা, এতে কি আদৌ কোনো পরিবর্তন হয়? দেখো, শিখা মিত্রকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে। তারপর শিখা মিত্র একদিন আবার তৃণমূল কংগ্রেসে যোগদানও করেছিলেন। শিখা মিত্রের সেই যে সাসপেন্ড লেটার, সেটা কিন্তু তার বাড়িতে পৌঁছয়নি এবং শিখা মিত্র কোনোদিন সাসপেন্ড লেটারের উত্তর দেননি। তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছিলেন। ফলে এটা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে এই ধরনের ঘটনা সম্ভব। মদন মিত্র এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন, তারপর চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছেন, তারপরে আবার মন্তব্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আবার ক্ষমা প্রার্থনা করেছেন। হয়তো আগামী দিনে আবার এরকমই মন্তব্য করবেন। তাহলে কি ধরে নেব সৌরভ, দলের ভিতরে এরকম একটা অকথিত নিয়ম আছে যে বাইরে বলে ফেললে আমরা কিন্তু শোকজ করব, তখন ক্ষমা চাইতে হবে চিঠি দিয়ে, তারপর আবার অন্য কেউ বলবে, এরকম কোনো নিয়ম আছে? দেখো অনির্বাণ, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে একসময় তৃণমূল কংগ্রেস দলকে বলা হতো মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, এবং তার কোর কমিটিতে কতজন সদস্য রয়েছেন একসময় সেটাই দলের কেউ নির্দিষ্টভাবে বলতে পারতো না। নিঃসন্দেহে পরবর্তীকালে দল অত্যন্ত সংগঠিত হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর একটা নিয়ম নীতি নির্ধারিত নিশ্চয়ই হয়েছে, কিন্তু বেফাঁস মন্তব্য এবং ক্ষমা চাওয়া এই বিষয়টা বারংবার আমরা ঘটতে দেখেছি। মানস রঞ্জন ভূঁইয়া যে কথাটি বলেছেন সামাজিক ক্রাইসিস, নিঃসন্দেহে এটা একটা সামাজিক ক্রাইসিস, কিন্তু যখন এরকম ঘটনা বারংবার ঘটছে এবং সেখানে শাসক দলের মদতপুষ্ট লোকজনের নাম উঠছে, সেখানে কোনো শীর্ষ নেতা যদি সামাজিক ক্রাইসিস বা ছোট ঘটনা বলেন, তাহলে এটা কোথাও একটা প্ররোচনার মতো হয়ে যায় বা করেও। এবং তারপরে প্রশ্নটাও স্বাভাবিকভাবে ওঠে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্রদেরকে শোকজ করে দেওয়া চিঠি আর তাদের ক্ষমা প্রার্থনাগুলো সত্যিই কোনো মানে থাকে কিনা। আপাতত ধন্যবাদ সৌরভ। একদম অনির্বাণ, তুমি যে নিয়মের কথা বলে সেই নিয়মের শুরু কিন্তু এই ঘটনার ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল। মানে মদন মিত্র পরে এলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, এবার মানুষ ভূঁইয়া। দেখো একটা লাইন মেনটেন হচ্ছে, সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবাই এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন। আর শশী পাজা তিনি কি বলছেন, রাজ্যের অপর মন্ত্রী শশী পাজা তিনি বলছেন যে মদন মিত্রের মতো কল্যাণের মন্তব্যও কিন্তু দল সমর্থন করে না, কিন্তু মদনকে শোকজ, কল্যাণে চুপ কেন তৃণমূল, এই প্রশ্ন তো বিরোধীরা করবেন। কলেজে ধর্ষণ করলে পুলিশ কি করবে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। এছাড়া আরো বেশ কিছু কথা বলেছিলেন, জানিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আগেও এরকম বেশ কিছু মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম শোকজ লেটার এখনো পর্যন্ত দেখলাম না আমরা। পরিষ্কারভাবে দুজন নেতৃত্বই সম্বন্ধে দ্যাট উই আর ডিসকন্টেন্টেড এন্ড আনহ্যাপি, আমরা অখুশি, এবং এটা তাদের ব্যক্তিগত উক্তি এবং বক্তব্য, এটা দলের বক্তব্য না। যে শাসক দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা যখন এই ধরনের বক্তব্য করেন এবং এই ঘটনার সঙ্গে কসবায় আইন কলেজে ক্যাম্পাসের ভেতর আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে যখন শাসক দলের ওতপ্রোত সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন কি বিরোধীরা ছেড়ে কথা বলবে? স্বাভাবিকভাবে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালভিয়া। গত 48 ঘন্টা একের পর এক নাবালিকা ধর্ষণের তথ্য তুলে ধরে তিনি আক্রমণ করছেন। সন্দেশখালীতে 14 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, বাঁকুড়ার চকোলেট কিনতে গিয়ে নির্যাতনের শিকার 10 বছরের নাবালিকা, কল্যাণীতে তরুণীকে ধর্ষণ করা হয়, মালদা বারাসাতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, তৃণমূল চুপ, পুলিশ নিষ্ক্রিয়, ধর্ষকরা প্রকাশ্যে ঘুরছে। এটার কোনো সরকার নয়, মমতার শাসনে বাংলা নরকে পরিণত হয়েছে, একমাত্র বিজেপি বাংলার মেয়েদের রক্ষা করতে পারে, এভাবেই সমালোচনা করেছে রাজ্যের শাসক দলকে অমিত মালভিয়া। যে ঘটনা ঘটেছে সাথে সাথে এফআইআর হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এই টুইট, সেটা দুই প্রতিবেশীর মধ্যে এবং একজন আরেকজন বন্ধুর নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বাড়ির মধ্যে, সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনি অমিত মালব্যের দলের লোকজনের কাছে জিজ্ঞাসা করছি আমরা, অমিত মালব্য যে আইটি সেল চালায়, সেই আইটি সেলের পদাধিকারীরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নামকরা ইউনিভার্সিটি, সেখানকার একজন গবেষণারত পিএইচডি স্কলার ছাত্রীকে গণধর্ষণ করে। পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর টুকু নেয়নি।
এই রেপিস্টদের সমর্থনকারী এরা বড় বড় কথা বলবে? আগে অমিত মালব্যকে জবাব দিতে হবে কুলদীপ সিং সেঙ্গারকে, কাদের বিধায়ক এই রেপিস্টদের সমর্থনে বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করে। আপনারা জানেন গতকাল এই ভয়ঙ্কর ভিডিওটা দেখে সবাই শিউরে উঠেছিলেন। প্রকাশ্য রাস্তায় এক বৃদ্ধকে পেটাচ্ছেন কোন এক মহিলা। তিনি একা নন, তার সঙ্গে আবার তার সঙ্গী সাথীরা রয়েছে, এমনকি জুতো পেটা পর্যন্ত চলে। সেই প্রতিবাদী বৃদ্ধ যার নাম অনিল দাস, তাকে পিটিয়ে দলেরই ভিতরে শোকজের মুখে পড়লেও এখনো পর্যন্ত গ্রেফতার হননি কিন্তু শাসক নেত্রী বেবি কোলে। যদিও তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত গিয়ে করে এসছে তারই দল। তৃণমূলের নির্দেশ এফআইআর দায়ের হয়েছে, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনিল দাস, আমি কথা বলবো তার সঙ্গে। প্রবীণ বামপন্থী নেতা অনিলবাবু, আপনাকে স্বাগত। এবং এক কথায় বলবো, পশ্চিমবঙ্গে আপনার একজন সহনাগরিক হিসেবে আপনার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে আমার কিছুটা লজ্জাবোধই হচ্ছে। বয়সে হয়তো আমি আপনার পুত্র সম, কিন্তু যারা কালকে আপনাকে হেনস্থা করেছে আর যারা সেটা দাঁড়িয়ে দেখেছে তারাও সবই আপনার পুত্র বা কন্যা সম বয়সে। ঘটনার পরে 24 ঘন্টা অতিক্রান্ত প্রায়, এফআইআর হয়েছে। আমরা শুনছি তারা যে দল করেন তৃণমূল, তারা নাকি ব্যবস্থা নিতে বলেছেন, পুলিশকে এফআইআর করেছেন, শোকজও করেছেন, কিন্তু এখনো গ্রেফতার হয়নি ওই নেত্রী। কারণটা কি বলে আপনার মনে হয়? কেন এখনো পর্যন্ত তাকে পুলিশ গ্রেফতার করছে না? আপনার নিজের কি মনে হয়? দেখুন, এই নেত্রীকে আমরা বারবার দেখেছি, এর আগে বিজেপি করতে দেখেছি, আবার তৃণমূল করতে দেখেছি। এই নেত্রীর সঙ্গে প্রশাসনের একদম দহরম মহরম আছে। সেই ছবি প্রকাশ্যে উনি দেখান সবকে, একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে। আমার ধারণা পুলিশ চাইলে একে অ্যারেস্ট করতে পারত। আমরা এফআইআর দেওয়ার পরেই সকালবেলা 11টা-12টা নাগাদ ওখানে ঢুকলো ওই মেয়ে 4টে। তারপরে আবার আমার সঙ্গে পাণ্ডেবাবুর কথা হলো, বললেন যে আর কোনো চিন্তা নেই, উনি ভেতরে থাকবেন। আমার বাবার নাম, আমার নাম, 2জন সাক্ষী সব লিখে ফেললেন, দিয়ে বললেন ভিডিও আমাদের হাতে আছে, অরিজিনাল যে ভিডিওটা করেছিল সেই লোকটাকে আমরা খুঁজে বের করব। হঠাৎ করে খবর পেলাম রাত্রিবেলা 9টার সময় তাদেরকে আবার বাড়ি পৌঁছে দিয়ে এসছে। এ অবাক সত্য সেলুকাস এই দেশ। আমি তো ভাবতে পারছি না, এই 66 বছর বয়সে আমি কোনোদিন এরকম জিনিস দেখিনি, আমার কল্পনার বাইরে। আজকে আমি হসপিটালে ভর্তি থাকা অবস্থায় হাজার হাজার মানুষ এসে বলেছে কি জিনিস, আসলে কি আমরা কিছু প্রতিবাদ করি। এই বেবি কোলে গরিব মানুষের জায়গায় বাড়ি বাড়িয়েছে, বিষয় বলে একটি মেয়ের নাম, আগামী দিনে দেখতে পাবেন আপনার কাগজ কলমে। এই বেবি কোলে ওই দুর্গাসবের বাড়ি দখল করতে চেয়েছে, তার ক্লিপিংস ফুটেজ সব আপনাদেরকে দেওয়া হবে। সে 4 দিন ধরে ঘোরার পর প্রতিবাদ কমপ্লেনটা নেয়নি। আমি জোর করে 27 তারিখে পাণ্ডেবাবুকে বললাম যে স্যার কমপ্লেনটা নিন, একটা রিসিভ করে দিল। আর সে যখন প্রেস মিডিয়া ডেকেছে সেই দিন 2 ঘন্টা আগে আমাকে পেটানো হলো, পরিকল্পিতভাবে, একদম দাঁড়িয়ে থেকে পরিকল্পিতভাবে রং জোগাড় করে এক জালি লয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে ওরা ছুটে এসে ধরলো, আর জালি লয়ার ভেতরে ঢুকে গেল, দিয়ে আমাকে রাস্তার মধ্যে ফেলে পিটাতে শুরু করলো, দিয়ে বললো ভোজালি নিয়ে আয়। আমি প্রাণ ভয়ে ছুটে কোনো রকমে ভেতরে একটা রং দোকানে ঢুকলাম, রঙের 5 লিটারের বালতিটা দিয়ে আমাকে মাথায় আঘাত করার চেষ্টা করলো, আমি হাত দিয়ে আটকালাম। এটা হচ্ছে ঘটনা। মানুষ আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, আর প্রশাসনের সঙ্গে দহরম মহরম থাকার কারণে মানুষ আরো ভীত ত্রস্ত। বাবা যদি আমি ছাড়াতে যাই। অনিলবাবু, এই জায়গাটা একটু স্পষ্ট করতে চাইবো, কারণ আমি দেখলাম প্রদীপ সরকার ওখানে খুব জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা, তিনি খুব নিন্দা করলেন। তৃণমূলের জেলা সভাপতি তিনিও নিন্দা করে বক্তব্য দিলেন, সেই বক্তব্য আমরা সম্প্রচারও করলাম। তারপরেও প্রশাসনের ঠিক কার সঙ্গে দহরম মহরম? আপনি কি পুলিশ বলছেন, না দল বলছেন, রাজনৈতিক নেতা বলছেন, প্রশাসনিক কর্তা বলছেন? একটু স্পেসিফাই করবেন, নির্দিষ্ট করবেন আপনার। হ্যাঁ, না কি বাবা শোনা যাচ্ছে অনিলবাবু? চার্জই ছিল। অনিলবাবু শোনা যাচ্ছে? না, কোনো কারণে সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা অনিলবাবুকে আবারও ধরবার চেষ্টা করছি। অনিল দাস আবার সংযোগটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। শর্মিষ্ঠা, একটা মিল দেখলে ঠিক
এই মনোজিতের ঘটনাতে যেরকম কিছু অদৃশ্য দাদা আমরা এখনো শুনছি, যাদেরকে ধর্ষণ করবার পর মনোজিৎ ফোন করে ম্যানেজ করে দাও এটা বলবার সাহস পায়, মানে একটা ধর্ষক বলছে আমি ধর্ষণ করেছি, আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু আমাকে ম্যানেজ করে দিতে হবে, ব্যাপারটা সামলে দিতে হবে। ঠিক সেভাবেই বেবি কোলেরাও কিন্তু এরকম অদৃশ্য কোনো দাদা দিদিদের ছায়া রয়েছে। পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার পর, তাদের নামে এফআইআর হয়ে যাওয়ার পর, এমনকি দল এফআইআর করার পরেও পুলিশ তাদেরকে আবার সসম্মানে বাড়ি পৌঁছে দিয়ে আসে। একদম, যে বিষয়টা সাধারণ মানুষও জানে, তাই সাধারণ মানুষ যখন চোখের সামনে, আমি তার রাজনৈতিক পরিচয়টা একটুখানি দুটো রাখছি, একজন বৃদ্ধ মানুষকে একজন মহিলা বা কয়েকজন মহিলা মিলে এভাবে যখন মারছে, সাধারণ মানুষ ওই আতঙ্কের জায়গাটা জানে, সেই কারণে সেই মুহূর্তে দাঁড়িয়ে তারাও কি প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন? মানে যখন আমরা মনোজিতের ক্ষেত্রে দেখেছি, যখন এই ধরনের ঘটনা সে বারবার ঘটিয়েছে, চোখের সামনে যারা দেখেছে তারা কিন্তু প্রতিবাদ করতে ভয় পেয়েছে, কারণ ওই অজানা আতঙ্কটা রয়েছে। সেই আমি তো বলবো না যে প্রতিবাদ করতে মানুষ ভুলে গেছে, কারণ আমরা আরজি করে প্রতিবাদ দেখেছি, কসবার ঘটনার পর মানুষ বিচারের দাবিতে প্রতিবাদ করছে, কিন্তু এইখানে এই যখন চোখের সামনে মানুষ এই ঘটনাগুলো ঘটতে দেখছে, তখন কি আটকাচ্ছে? ওই যে অজানা একটা দলের আতঙ্ক, কারুর ঘনিষ্ঠ বা শাসক দলের ঘনিষ্ঠ। অ্যারেস্ট হলো না, ঠিকই তো সন্দেশটা একদম। কোথায় তৃণমূল নেত্রী বেবি কোলে? খড়গপুরে প্রকাশ্যে প্রবীণ বাম নেতাকে যিনি মারধর করলেন, যার ছবি আমরা দেখাচ্ছি, দল শোকজ করতেই উধাও হয়ে গিয়েছেন এই তৃণমূল নেত্রী বেবি, বাড়িতে নেই জানাচ্ছেন পরিজনরা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছেন আক্রান্ত প্রবীণ বাম নেতার মেয়ে। খড়গপুর টাউন থানায় বিক্ষোভও দেখালেন তিনি, কিন্তু বেবি কোলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিরে এলাম ফুল অ্যান্ড ফাইনালি, আমার সঙ্গে রয়েছে অনির্বাণ আর আমি শর্মিষ্ঠা। তবে সবার প্রথমে অনির্বাণ, আমাদের কার্তিক মহারাজের দিকে নজর রাখতে হবে, কারণ তাকে পুলিশের তলব করা হয়েছিল এবং পুলিশের তলব যেদিন করা হলো সেদিনই তিনি আদালতের দ্বারস্থ হলেন। কার্তিক মহারাজের দিক থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, গতকালই কিন্তু কার্তিক মহারাজকে নোটিশ করেছিল নবগ্রাম থানার পক্ষ থেকে, সেই নোটিশ কিন্তু সার্ভ করে বেলডাঙ্গা থানার যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেখানে, এবং আজকে 10টা নাগাদ তাকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেখানে সেই হাজিরা কিন্তু এড়াবেন এমনটাই প্রথম থেকেই জানতে পারছিলাম আমরা। তারা ঘনিষ্ঠরা জানিয়েছিলেন যে তিনি এই হাজিরায় হাজির হবেন না এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। তিনি সেই রকমটাই করেছেন। আজ কিন্তু নবগ্রাম থানায় হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং যে এফআইআর, কৌশিক, আমার একটা প্রশ্ন আছে, তিনি আদালতের দ্বারস্থ হতেই পারেন, তিনি হতে অবশ্যই পারেন, কিন্তু হাজিরা এড়ানোর কারণটা হিসেবে কি উল্লেখ করছেন ভারত সেবাশ্রম সংঘে যারা রয়েছেন বা কার্তিক মহারাজ, তিনি কি নিজে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন যে হাজিরা এড়িয়ে কেন আদালতের দ্বারস্থ হলেন? দুটো তো একসঙ্গেই করা যেতে পারতো। দেখো, যেটা কার্তিক মহারাজ বা তার অনুগামীরা মনে করছে মিথ্যাভাবে ফাঁসাচ্ছে, কারণ 2013 সালের ঘটনা, যে ঘটনা অভিযোগ করেছে ওই মহিলাটি, এবং 2013 সালের ঘটনা বলে অভিযোগ করেছেন এবং গত মাসের 26শে জুন তিনি অভিযোগ করেছেন, এবং এই যে ঘটনা অভিযোগকারী তার যে কথা সেগুলো কিন্তু অসঙ্গতি রয়েছে তারা দাবি করছে এবং মিথ্যাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কার্তিক মহারাজ একটি দিন দুয়েক আগে একটি কথা বলেছে যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে তার বিরুদ্ধে, এর আগে তাকে দাঙ্গাবাজ বা বিভিন্ন নামে আখ্যায়িত করেছে, তারপর এবার ব্রহ্মাস্ত্র, অর্থাৎ তাকে কোথাও কালিমা লিপ্ত করার জন্য, যে হিন্দু ভাবাবেগ সেখানে আঘাত দেওয়ার জন্য এরকম ঘটনা ঘটিয়েছে এবং তিনি রাজনীতিকে একটা মুখ হয়ে উঠছেন বিজেপির কাছে এবং রাজ্যের শাসক দলের কাছে, যে বিরোধী একটা ভালো মুখ হয়ে উঠছেন এবং যে হিন্দুদেরকে এক সংঘবদ্ধ করার কাজ সেই রকমটা করছেন বলে মানে তিনি এই ঘটনাটার পেছনে, এই যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পেছনে তিনি চক্রান্ত দেখছেন বলেই তিনি পুলিশে হাজিরা না দিয়ে তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। অনেক ধন্যবাদ। অবশ্যই পাবে, এটা তো ন্যায়ালয়, কোর্টের নাম ন্যায়ালয়, অবশ্যই পাবে, এটা তো ন্যায়ালয়, কোর্টের নাম ন্যায়ালয়। পুলিশের কাজ তদন্ত করা এবং তদন্তে সহযোগিতা করার দরকার আছে। জানি না সত্য মিথ্যা, আজকাল রাজনৈতিক কারণে কাউকে আর বদনাম করার জন্য এই ধরনের অনেক কুচক্র চলে। আশা করবো যে সত্য ঘটনা সামনে আসবে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অনেক আগের থেকে কেস ছিল তার পার্টির লোকের করা, পুলিশ কোনদিন তাকে ডাকেনি, প্রয়োজন মনে করেনি, কিন্তু যেই সিবিআই তাকে অ্যারেস্ট করলো সেই কেসে তাকে সিবিআই হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। তো পুলিশ সত্যিকারের অপরাধীকে সাজা দিতে চায় না বাঁচাতে চায়, সেটা পশ্চিমবঙ্গের পুলিশের কাজকর্ম দেখে বোঝা যায় না। 13 বছর আগে কেউ ধর্ষণ করলে সেটা ধর্ষণ হয় না? 13 বছর আগে যদি কেউ খুন করে তাহলে সেটা খুন হয় না? সবচেয়ে বড় কথা, ওনার যদি সৎসাহস থাকতো তাহলে উনি পুলিশের জেরার মুখোমুখি হতেন, ওনার তো আইনজীবীরা ছিল, অসুবিধা কি ছিল?
এই ঘটনাই প্রমাণ করছে আসলে এই ব্যাটা আসলে সাধুর মোড়কে একটা প্রতারক, এই আসলে সাধুর মোড়কে একটা চিটিংবাজ, এই সাধুর মোড়কে একটা ধর্ষক, এবং একে সামনে রেখে কমিউনাল পলিটিক্স করে গোটা পশ্চিমবঙ্গকে অশান্ত করবে এই ব্লুপ্রিন্ট দিয়েই একে কায়দা করে পেছনের দরজা দিয়ে পদ্মশ্রী মতো পুরস্কার পর্যন্ত পাইয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সল্টলেকে সরকারি আবাসনে নামি স্কুলের ছাত্রীর রহস্য মৃত্যু। রবিবার আবাসনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সপ্তম শ্রেণীর ছাত্রী। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় 13 বছরের কিশোরী। পুলিশ সূত্রে খবর, উঁচু থেকে পড়েই আহত হয় ওই ছাত্রী। যদিও পরিবারের দাবি এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে পরিবারের সূত্রে, পুলিশের সূত্রে, প্রতিবেশীদের সূত্রে? দেখো, গত রবিবার ঠিক রাত 8:30 থেকে 8:45 মধ্যে সল্টলেকের বিসি ব্লকে সরকারি আবাসনের নিচ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রী অদ্রিজা সেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। এবং পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই আবাসনের 4 তলা থেকে অদ্রিজা ঝাঁপ দিয়েছে। তার তথ্য প্রমাণ হিসেবে অদ্রিজার যে জুতো জোড়া, সেই জুতো জোড়া কিন্তু ছাদ থেকে উদ্ধার করেছে, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। এবং পরিবার সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, তার বাবা যেটা জানাচ্ছেন যে অদ্রিজা কোনো মতেই আত্মহননের পথ বেছে নিতে পারেন না, এবং তার কারণ হিসেবে তারা জানাচ্ছেন যে সেই সময় অর্থাৎ রবিবার দিন ঠিক 8:30 থেকে 8:45 মধ্যে তার মায়ের সঙ্গে কথোপকথন করেছিলেন, তার মায়ের সঙ্গে খুনসুটি করেছিলেন। অর্থাৎ মা কলকাতায় ছিলেন আত্মীয়ের বাড়িতে এবং সেখানেই তার সঙ্গে খুনসুটি চ্যাট করছিলেন, এবং বাবা সেই সুযোগে অদ্রিজাকে বলেন যে তুমি বাড়িতে থাকো, আমি এবিএসি মার্কেট থেকে বাজার করে আসছি। অর্থাৎ গড়ছে 15 মিনিটের মধ্যে বাবা চলে যাওয়ার পরেই কিন্তু অদ্রিজা ছাদে যায় 4 তলার, এবং সেখান থেকে ঝাঁপ দেয় এবং পড়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এবং তারপরে স্থানীয়দের চেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের বেসরকারি হাসপাতালে। সেখানে ঝাঁপ দেয়, এটা তো পুলিশের ভার্সন। পরিবারের সঙ্গে যে ভার্সনের কোনো মিল নেই, পরিবার যে ভার্সনে বিশ্বাস করছে না। কোনো প্রতিবেশী কি অদ্রিজাকে ছাদে উঠতে দেখেছিলেন? ওই বিল্ডিংয়ে কি কোনো সিসি ক্যামেরা আছে? ছাদে কি কোনো সিসি ক্যামেরা আছে? ওই সময় ফুটেজে দেখা যাচ্ছে অদ্রিজা ছাদে দাঁড়িয়ে আছে বা ছাদে উঠেছে? একদমই সেই জায়গাটা অনির্বাণ, তোমাকে আমি একটু পরিচ্ছন্ন করবার চেষ্টা করি। ওই সরকারি আবাসনের নিরাপত্তা নেই, তার বাবা অভিযোগ করছেন, অর্থাৎ অদ্রিজার বাবার অভিযোগ করছেন যে এখানে সিসিটিভি নেই। অর্থাৎ অদ্রিজা যে সেই সময় ছাদে গেছে তার কোনো তথ্য প্রমাণ নেই। তথ্য প্রমাণ একটি রয়েছে, তার জুতো জোড়া পেয়েছে ছাদ থেকে, এবং ইতিমধ্যেই কিন্তু অদ্রিজার বাবা উত্তর বিধাননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন যে এইভাবে আমার মেয়ে এইভাবে আত্মহননের পথ বেছে নিতে পারেন না। সেই কারণে কিন্তু এই তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখো, এবং পরিবারের তরফ থেকে যদি নতুন কোনো অভিযোগ সামনে আসে আমাদেরকে জানিও, আমরা নিশ্চিতভাবে তা আপডেট জানাবো দর্শকদেরকে। রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। কোনো আপনি প্রশ্নটা করেছেন, কোনো প্রশ্নই ওঠে না, আই রিপিট, কোনো প্রশ্নই ওঠে না, কারণ অদ্রিজা আমাদের একমাত্র সন্তান। আমরা দুজনেই মানে ওয়েল ইনকাম গ্রুপের মধ্যে পড়ি। মা লোকাল একটি স্কুলের টিচার, কাজে সময়টা যতটা একজন শিক্ষিকা কাজে যতটা সম্ভব সময় দেওয়ার সে দিত। ক্যারাটে শেখে বিডিতে, যে বিখ্যাত ক্যারাটে ইনস্টিটিউট আছে ওখানে ক্যারাটে শেখে, স্কুলে যথেষ্ট ভালো। এবার একটু রামরাজাতলার দিকে নজর রাখবো, যেখানে একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের 2টি ঘর থেকে বাবা মা ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী সুব্রত সঙ্গে রয়েছেন। সুব্রত, কি ঘটেছে, কেন ঘটেছে, কারা অভিযুক্ত, কিছু জানা যাচ্ছে? দেখো শর্মিষ্ঠা, একেবারেই আমি দাঁড়িয়ে রয়েছি রামরাজাতলা 2 নম্বর গেট হাটপুকুর এলাকায়, যেখানে এই আবাসনেরই 3 তলায় থাকতেন স্বামী স্ত্রী এবং ছেলে। স্বামী হচ্ছে বলরাম খাঁ, তিনি পেশায় জীবন বীমা এজেন্ট ছিলেন। স্ত্রী হচ্ছে শেলি খাঁ, তিনি হচ্ছেন পোস্ট অফিসের এজেন্ট ছিলেন, এবং ছেলে ছিলেন সমীব্রত খাঁ, তিনি হচ্ছেন একটি প্রাইভেট কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোমের কাজ করতেন। এবং আজ সকাল থেকেই কিন্তু তাদের প্রতিবেশীরা তাদের কোনো দেখা না পেয়ে তার আত্মীয়দের ফোন করেন, এবং তারা এসে জগাছা থানার পুলিশকে খবর দেয়, এবং জগাছা থানার পুলিশ এসে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সেই দরজা ভেঙে দেখেন ফ্ল্যাটের 2টি ঘরে, একটি ঘরে বলরাম
শ্যামবাবু এবং তার স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে এবং পাশের ঘরেই সমীব্রত খাতা তাদের যে ছেলে তার মৃতদেহ পড়ে রয়েছে। তাদের মুখ থেকে গ্যাঁজা উঠছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কোনো বিষক্রিয়ার ঘটনায় মৃত্যু হয়েছে এমনটা কিন্তু স্পষ্ট। পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, মৃত্যুর ঘটনায় কোনো রকম রহস্য দেখছে, দেখলেও কেন দেখছে, এবং যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কি বলছেন, কবে শেষ দেখেছেন এদেরকে? দেখো, প্রতিবেশীরা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন যথেষ্ট মিশুকে ছিলেন এই স্বামী স্ত্রী, এবং তার পাশাপাশি এই যে রহস্য মৃত্যু তাতে করে পুলিশ কিন্তু কোনো সন্দেহ করছে এমনটাই মনে করা হচ্ছে। আমরা একটু কথা বলে নেবো। এই মুহূর্তে আমি পেয়েছি যে শেলি খাঁ তার যে সহকর্মী তাকে পেয়েছি। এই যে ঘটনা আপনারা শুনলেন, মানে কি হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, কতটা মর্মাহত? আমরা তো রেগুলার, যেমন তো আমরা এজেন্ট পোস্ট অফিসের, রেগুলার তো পোস্ট অফিসে আসি, এত ব্যস্ত থাকি যে কেউ কারোর সঙ্গে আমাদের কথা বলার ফুরসুত আমরা পাই না। মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে ও একটু কাজ ফাজ করে চুপ করে চেয়ারে বসে থাকতো। তারপরে কোনো মানসিক সমস্যা, কোনো অর্থনৈতিক সমস্যা কি তিনি ছিলেন? একটু জিজ্ঞাসা করা শেষ কবে কথা হয়? জানতেই পারিনি, এই জাস্ট জানতে পারলাম, ছুটে এলাম। কোনো অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন? এইসব কিছু জানি না। ছেলেটি ভীষণ ভালো, মানে একজন মানুষ ছিলেন, এটাই তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে একদম স্বাভাবিকভাবে সবাই হতবাক। সুব্রত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এবং ঘটনার দিকে নজর রাখো। ধন্যবাদ। এলআইসির এজেন্সির কাজ করতেন আর কি, এলআইসির মানে করানো, টাকা জমা দেওয়া, এইসব কাজ করতেন। আর বৌদি করতেন আপনার পোস্ট অফিসের এজেন্ট ছিলেন। ছেলে মনে হয় একটা আইটি সেক্টরে কোনো কাজকর্ম করতেন না, ওয়ার্ক ফ্রম হোমই করতেন, কিন্তু খুব ইন্ট্রোভার্ট ছিল, মানে কারোর সঙ্গে কোনো কথা বলতো না, গায়ে গালে গেলেও কথা বলতো না। তবে ওদের কোনো নির্ঝঞ্ঝাট ফ্যামিলি ছিল, নিউক্লিয়ার ফ্যামিলি, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, কোনো মানে আমরা কিছু বুঝতে পারিনি। মানে তারকেশ্বরে এক ঘরে 12টা পরিবার, হ্যাঁ একসঙ্গে 12টা পরিবার, মানে 12 জন একজন আরেকজনের সঙ্গে কথা বলতেই পারেন, কিন্তু এই 12টি পরিবারকে এক ঘরে করে রাখা হচ্ছে, অর্থাৎ এদের সঙ্গে বাকিরা কেউ কথা বলবে না। বাজারঘাট থেকে শুরু করে শিশুদের পড়াশোনা সব বন্ধ। অভিযোগ তৃণমূলের মদতপুষ্ট গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গ্রামের মন্দিরে পুজো করেন হালদার পরিবারের সদস্যরা। অভিযোগ এই মন্দিরেরই দখল নিয়েছে শাসক দলের মদতপুষ্টরা। এ নিয়ে আদালতে মামলা করে হালদার পরিবার, অর্থাৎ দখল ফিরে পাওয়ার জন্য। তারপর থেকেই তাদের উপরে এই নির্যাতন শুরু হয়েছে বলে অভিযোগ। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদের সঙ্গে, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, জানতে চাইবো 12টা পরিবার একসঙ্গে এক ঘরে, স্থানীয় প্রশাসন কিছু জানে না? তারা তো প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন, কোনো ব্যবস্থা নেয়নি কেন তারা? তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 60 জন, সেখানে শিশু থেকে করে পরিবারের 12টা পরিবার যে 60 জন সদস্য সংখ্যা আছে তারা কিভাবে দিন কাটাচ্ছে? গত 15 দিন ধরে কোনো মুদিখানা দোকান তাদের মাল দিচ্ছে না, আনাজ দিচ্ছে না, মাছ বিক্রেতা মাছ দিচ্ছে না, দুধ দিচ্ছে না। এমনকি বাড়িতে যারা পড়াশোনা করে, যে টিউশন প্রাইভেট যে শিক্ষক, সেই শিক্ষকদেরও কিন্তু বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এলাকার বেশ কিছু দুষ্কৃতী এইসব দোকানে গিয়ে বা এই শিক্ষকদের হুমকি দিয়েছে, তারা যদি হালদার পরিবার সনদ এক ঘরে করলে তো এই ঘটনাগুলোই ঘটে, এটা তো আমরা দেখেছি বারবার। কিন্তু ঘটনাটা কি, মানে এই এক ঘরে হয়ে থাকার পর এবং তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর কোনো ব্যবস্থা কেন হয়নি? পুলিশ প্রশাসনের নাকে কানে জল কেন ঢোকেনি? প্রথমতই 12টি পরিবার তারা কিন্তু ইতিমধ্যেই 15 দিন আগে তারা দ্বারস্থ হয়েছেন প্রশাসনের, যেদিন থেকে তাদেরকে এক ঘরে তারা রাখা হয়েছে, কিন্তু তারপরও তাদের কোনো রকম সুবিধা তারা পায়নি বা তাদেরকে কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয়নি। কারণটা হচ্ছে এলাকার বেশ কিছু তৃণমূল নেতা এই ঘটনার সঙ্গে জড়িত। অর্থাৎ তাদের দাদাগিরিতেই কিন্তু এই আলাদা পরিবার এক ঘরে রাখা আছে। তার কারণটা কি, এলাকায় একটা কালী মন্দিরকে নিয়ে সমস্যা, একটা রক্ষাকালী মন্দির আছে, সেই মন্দির। আপাতত তোমাকে ধন্যবাদ সনদ। অর্থাৎ সেই মন্দিরের কথা, যে মন্দিরের একসময় পূজারী ছিলেন হালদার পরিবার, সেবায়েত ছিলেন, সেই মন্দিরের দখল নিয়ে নিয়েছে স্থানীয় তৃণমূলের নেতার মদতপুষ্টরা, এবং তার প্রতিবাদ করাতে, মামলা করাতেই তৃণমূলের জন্যই, তৃণমূলের নির্দেশেই এই এক ঘরে করা। এবং এই মুহূর্তে তৃণমূলের নির্দেশে এক ঘরে হলে কারি বা ঘরে কটা মাথা। আপনারা দেখছেন বেবি কোলেকে, আপনারা দেখছেন মনোজিৎকে। তারকেশ্বরের এই 12টি পরিবারের একই হাল, তৃণমূল এক ঘরে করেছে, অতএব পুলিশ কোথাও কোনো পাতাটি পর্যন্ত নাড়াচ্ছে না। শুনে নেব ঠিক কি অভিযোগ এই পরিবারের তরফ থেকে করা হয়েছে। আমরা 300 বছর, আমার দাদা শ্বশুরের আমল থেকে আমাদের এই মায়ের মন্দির, আমরা গেলে তারা নিচে নেমে আসতো আমাদেরকে দেখে। এখন তারা কি করছে, তারা আমাকে মানে দূর দূর করে তাড়াচ্ছে। তারা হ্যাঁ বাড়িতে বম ফেলছে, বাজার দোকান পাচ্ছে না, বাজার দোকান করতে গেলে তারা দিচ্ছে না,
বলছে এখানে হবে না বাজার, তোমরা হ্যাঁ হ্যাঁ বারণ করে দিয়েছে। তাদের ঘরে বলা হচ্ছে যে কারা বারণ করেছে আমাদের বল, তারা নাম বলবে না, বলছেন না ভয়ে নাম বলছে না। নিধান দিয়েছে, দেখুন কিছু মুষ্টিমেয় মানুষ এখানে গ্রামের মানুষকেও ভয় দেখাচ্ছে, আমাদেরকেও ভয় দেখাচ্ছে, এইসব করছে, বম মারছে। এবং এখন তো বলছে জল দেবে না, ট্রাক্টর দেবে না, ছেলেদের বাচ্চাদের দুধ দিচ্ছে না, এক ঘরে করে রেখে দিয়েছে। এটা কারা করছে, গ্রামেরই কিছু মান ব্যক্তি আছে, তারাই করছে এটা। হ্যাঁ, পার্টিগত ব্যাপার চলছে এখানে। 47 ঘর তেঘরি গ্রামের যজমান, সেই 47 ঘর যজমানকে পুজো করতে দিচ্ছে না, তারা তাদের খুব হুমকি চমকেছে। স্থানীয় তৃণমূল বিধায়ক অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। আপনার শুনে মনে হতেই পারে ম্যাজিকের মতো ব্যাপার, সবগুলো লোক একসঙ্গে হয়ে হঠাৎ করে তৃণমূলের নামে নিন্দে করতে নেমেছে। তৃণমূলের কোথাও কোনো দোষ নেই, আর বিজেপিরও স্বাভাবিকভাবে বক্তব্য এসছে তৃণমূলের বিরুদ্ধে। শুনবো। সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে, একদিনও কেউ কাউকে এক ঘরে করে রাখবে না, এটা করতে আমরা দেব না প্রশাসনগতভাবে। হয়েছে কিনা সেটাই তো আগে প্রুভ, ওর বাড়ির লোক আগে আসুক না আমার কাছে। যদি হয় এটা নিশ্চিতভাবে অন্যায় হবে, আমরা দেনান্দার তার ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করে দেবো। তৃণমূল কখনো এসব করে না, প্রশ্রয় দেয় না, বা তৃণমূলের এই ধরনের কাজ যে করবে তাকে দল থেকে সোজা সাসপেন্ড করা হবে। ওই পরিবারটাকে বিভিন্নভাবে সামাজিক বয়কট করে আর তৃণমূল একটা দ্বিচারিতা এবং দ্বিধাবিভক্ত রাজনীতি করতে চাইছে, যেটা হিন্দু সমাজকে ভাগ করাতে চাইছে। কিসের দরকার ছিল যে ওদের সামাজিক বয়কট করে দেওয়া, এরা পলিটিক্যালভাবে প্রেসার দেওয়া? এগুলো একমাত্র তৃণমূলই পারে। এই নোংরা জঘন্য রাজনীতি টিএমসি করে যাচ্ছে। শর্মিষ্ঠা, দেখো, মদন মিত্রের দ্বারা অনুপ্রাণিত মনে হলো এই রামেন্দু সিংহ রায় তৃণমূল বিধায়ককে। মদন মিত্র বলেছিলেন না, মেয়েরা যে কোথাও যাওয়ার আগে তৃণমূলের পার্টি অফিসে যোগাযোগ করে যা। লোকাল বিধায়কের বক্তব্য যে পুলিশে যাওয়ার কি দরকার, আমার কাছে এসে বলুক তৃণমূলের লোকজন বয়কট করতে বলেছে বা এক ঘরে করেছে, তো আমি সব ঠিক করে দিচ্ছি। মানে পুলিশের উপরেও পুলিশ আর কি। এলাকাটা খারাপ, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, এসব এলাকাতে আগে কি হতো আমরা জানি, ওটাই চলছে আর কি। এবং এখনো সেখানে কিভাবে মানে দাদার অনুগামীরা খুব তাড়াতাড়ি প্রকল্পের সুবিধা পায়, সেই ছবিগুলোও দেখা গেছে। সেই দাদার অনুগামীরাই কি এই মুহূর্তে ওই পরিবারকে একেবারে একঘরে করে রেখেছে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে এর পাশাপাশি অন্য খবরের দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ ভোটার তালিকা সংশোধন বিতর্কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি স্ট্র্যাটেজি নিচ্ছে তারা, কেন নিচ্ছে, জানাবেন সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, চাপ বাড়ানোর কৌশল নির্বাচন কমিশনের উপর, কারণ আমরা জানি যে আর কয়েক মাস পর ভোটের দামামা বাজতে শুরু করে, বলতে গেলে ভোটের দামামা বেজে গিয়েছে, কিন্তু তৃণমূলের কি স্ট্র্যাটেজি? দেখো, সারা দেশের সামগ্রিক যে নির্বাচন পরিকাঠামো, সেই নির্বাচন পরিকাঠামো পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে, যার মধ্যে আমরা বিহারে দেখতে পাচ্ছি যে একটা এক্সটেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা নিয়ে তৃণমূল কংগ্রেস আপত্তি জানাচ্ছে। আর এই পরিবর্তন, এই প্রস্তাবিত পরিবর্তন নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে তাদের মতামত জানতে চাওয়ার জন্য। আজকে তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলেন। তারা বিহারের ঘটনার প্রসঙ্গে স্পষ্টভাবে জানিয়েছেন যে 2003কে বেস করে ভোটার তালিকা সংশোধন করার প্রক্রিয়া ঠিক নয়। 2024-এর লোকসভা নির্বাচনে যে ভোটার তালিকা তৈরি হয়েছে, যারা 2003-এর পর থেকে ভোটার হয়েছেন তাদেরকে কোনোভাবেই বাদ দেওয়া সঠিক হবে না। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তারা জানিয়েছেন, যেমন নির্বাচন ঘোষণার সময় একেবারে শেষ বেলায় যেমন দেখা যাচ্ছে যে ভোটারের সংখ্যা রাতারাতি বেড়ে যাচ্ছে, যেমন মহারাষ্ট্রে, হরিয়ানায় অভিযোগ উঠেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। এর পাশাপাশি তাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যেটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ স্পেসিফিক, তা হচ্ছে বিভিন্ন জায়গাতে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সেখানে একই সঙ্গে রাজ্য পুলিশকেও রাখতে হবে। এবং তারা আরও স্পষ্টভাবে জানিয়েছেন যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এর আগে দেখা গিয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ তৃণমূলের তরফ থেকে আনা হয়েছে। ফলত আগামী সময় যখন নির্বাচন হবে সেই সময় রাজ্যপালের গতি প্রকৃতির ওপর যেন নজর রাখা হয়। এবং তার পাশাপাশি অমিত শাহর একটি প্রসঙ্গ তারা টেনে বলেছেন যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারি প্রোগ্রামে বা ভোট ঘোষণার ঠিক আগে সরকারি প্রোগ্রামকে ব্যবহার করে রাজনৈতিক প্রচার করা হয়েছে, সেই ধরনের ঘটনা যেন না ঘটে। ধন্যবাদ। তুমি যে রিভিশনের কথা বলছো বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে,
সেটাতে বেস্ট লেভেল হওয়া উচিত 2024 যে যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়, সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, যে আমরা চিন্তা ভাবনা করব। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে? সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি, তাকে কি নির্বাচনের আগে আর কয়েক মাস বাকি, পুরো একটা বছরও বাকি নেই, তাকেই রেখে দেওয়া হবে, নাকি নতুন কেউ সভাপতি হবে? রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলো আজ। দুদিনের মধ্যেই ঘোষণা হবে পরবর্তী সভাপতির নাম। যদিও পরবর্তী সভাপতি পদের জন্য নির্বাচন হবে কি হবে না সেটা এখনো স্পষ্ট নয়। রাজ্য সভাপতি নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রবিশঙ্কর প্রসাদকে। কালই দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়ন প্রত্যাহারের সময় আগামীকালই বিকেল 5টা থেকে 6টার মধ্যে। আর মনোনয়নপত্র পরীক্ষার পর সন্ধ্যে 6টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে যদি একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আর সেক্ষেত্রে অর্থাৎ যদি একাধিক প্রার্থী মনোনয়ন গ্রাহ্য হয়, জমা দেন এবং গ্রাহ্য হয়, তাহলে প্রয়োজন পড়লে বৃহস্পতিবার দুপুর 12টায় হবে নির্বাচন। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, জানতে চাইব ঠিক এখানেই গত কয়েকটা টার্মের ক্ষেত্রে রাজ্য বিজেপিতে বা কোনোদিনই বলা যায় রাজ্য বিজেপিতে নির্বাচনের কোনো ঘটনা নেই, অর্থাৎ একজনই মনোনয়ন জমা দেন, তিনি নির্বাচিত হন বা তিনি দলের পরবর্তী সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এবার কি তার কোনো ব্যতিক্রম ঘটছে? একাধিক মনোনয়নপত্র জমা পড়তে পারে আগামীকাল দুপুর 2টো থেকে 4টের মধ্যে, এমন কোনো সম্ভাবনা আছে কি? প্রথমে এটা প্রশ্ন। দেখো, এখনো পর্যন্ত সেই সম্ভাবনা খুব একটা জোরালো নয়, অন্তত বিজেপি সূত্র তেমনই বলছে। একটি নামেই শিলমোহর হয়তো পড়বে, এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তুমি যেমনটি বললে যে আগামীকাল যে সময় থেকে নমিনেশন পর্ব চলবে সেই সময়টি নজর রাখতে হবে। তবে তোমার সঙ্গে যখন কথা হচ্ছে সেই সময়ও কিন্তু একটি নামেই শিলমোহর পড়বে, এরকমটাই জানা যাচ্ছে। তাহলে প্রদীপ্ত, এখন বাজে দুপুর 2:49, আগামীকাল দুপুর 2টোয় যে একমাত্র নমিনেশনটি জমা পড়বে, মনোনয়নটি, সেটি কার হতে চলেছে? এখনো পর্যন্ত তার কোনো ইঙ্গিত? দেখো, দুটি নাম সব থেকে বেশি আলোচনায় রয়েছে। একটি নাম বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম রয়েছে চর্চায়। তার কারণ একাংশ বলছেন যে রাজ্য সভাপতি হিসাবে নতুন কেউ এখন দায়িত্ব নিলে, যেহেতু সামনেই নির্বাচন রয়েছে, 7-8 মাস বাকি রয়েছে, ফলে তার পক্ষে নতুন করে ঘর গোছানো কিছুটা অসুবিধা হতে পারে। কিন্তু সুকান্ত মজুমদারের ক্ষেত্রে অনেকে যেটা বলছেন যে তিনি যেহেতু মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন, তাকে অন্যান্য বিষয়গুলোও সামলাতে হয়, সেই জন্য ফুল টাইমার একজনকে প্রয়োজন রয়েছেন। আর এই ফুল টাইমার হিসাবে যে নামটি সব থেকে চর্চায় উঠে এসছে সেটি হলো শ্রমিক ভট্টাচার্য। এবং তাৎপর্যপূর্ণভাবে তোমায় বলে রাখি যে শ্রমিক ভট্টাচার্য তিনি গতকাল দিল্লিতে যান, জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন। এই সংগঠন পর্বে যখন সব থেকে বেশি চর্চায় রয়েছে তার নাম, সেই সময় সর্বভারতীয় সভাপতির সঙ্গে তার বৈঠক নতুন করে চর্চা আরো বেশি। শ্রমিকবাবু তো আগামীকাল বিকেল 5টা বা 6টা নাগাদ, সন্ধ্যে 6টা নাগাদ ফেরার কথা, তার ফেরার টাইমটা কি এগোচ্ছে? মানে 2টোর আগে ফিরছেন কি? এখনো পর্যন্ত তার ফেরার বিষয়ে 2টোর আগে ফিরবেন কিনা সেটা স্পষ্ট নয়। কিন্তু তোমায় যে কথা বলছিলাম যে শ্রমিক ভট্টাচার্য নাম যেহেতু চর্চায় রয়েছে, কিছুক্ষণ আগেও চর্চায় থাকা এই যে তালিকা, সেই চর্চায় যারা রয়েছেন তাদের সঙ্গেও যখন কথা হচ্ছিল, আর তারাও অনেকে কিন্তু শ্রমিক বাবুর নামের ওপরই তারাও জোর দিচ্ছেন। ফলে বিজেপি সূত্র শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদারের মধ্যেই এই লড়াইতে রাখছেন। তবে চমক হিসাবে অন্য কোনো নাম উঠে আসে কিনা সেদিকেই নজর রয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত। এদিকে হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে এসএসসি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি। 2025 সালে বিজ্ঞপ্তিতে নতুন বিধি নিয়ে প্রশ্ন আদালতের। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল পুরনো বিধি অনুযায়ী পরীক্ষা হবে, আর সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন তৈরি করা হচ্ছে? রাজ্যকে প্রশ্ন করেছে হাইকোর্ট, কেন চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে বারণ করা হলো না এই বিজ্ঞপ্তিতে? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সোমবারের মধ্যে রাজ্য ও এসএসসিকে জবাব দেওয়ার নির্দেশ। পুরনো বিধি অনুযায়ী তো নিয়োগ করাটা উচিত। আমরা তো 2016 সালে পরীক্ষা দিয়ে এসেছি, আর এখন যারা এসছে তাদের সাথে কি আমরা কম্পিটিট করতে পারবো? এটা তো পসিবল নয়। তাহলে আমাদের পুরনো নিয়মেই বিধি দেওয়া উচিত। প্লাস আনটেন্টেডরাও কেন পরীক্ষা দিতে পারছে এটাও তো বলা উচিত, সেখানে যে তাদের পরীক্ষা দেওয়া উচিত না সেটাও তো এসএসসি বলছে না। এটা ঠিক হচ্ছে না। নতুন বিধি বলতে এবার দেখতে হবে নতুন বিধিতে কি কি ফ্যাক্টরস আছে, ঠিক আছে, সেগুলো কিভাবে আমাদের চান্সেসকে কমিয়ে আনছে। হ্যাঁ, টেকনিক্যালি যদি নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় তাহলে তো সেটা এই পরীক্ষায় বসাটা তো যুক্তিযুক্ত হতে পারে না কোনোভাবেই।
যেখানে ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কারা এই পরীক্ষায় বসতে পারবে, কোন ভ্যাকেন্সিতে এই পরীক্ষা হবে। তারপরেও যেখানে বলে দেওয়া হয়েছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না, 2016 ভ্যাকেন্সিতে পরীক্ষা নিতে হবে, তারপরেও কিভাবে রাজ্য সরকার টেন্টেডদের বসতে সুযোগ দিচ্ছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের বসার সুযোগ দিচ্ছে, নতুন ভ্যাকেন্সি যোগ করছে, কিসের ভিত্তিতে, কোন বেসিসে, সেই প্রশ্নই আজকে বিচারপতি, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি আজকে করেছেন এসএসসির উদ্দেশ্যে এবং যথার্থই করেছেন। আপনারা বলুন যে কিসের ভিত্তিতে এটা করেছেন, কারণ এটা তো বেআইনি, এটা তো করা যায় না। রাজ্যে ফের গ্রেপ্তার বাংলাদেশি। সুন্দরবন সীমান্ত থেকে গ্রেপ্তার অনুপ্রবেশকারী একজন নাবালিকা সহ 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে হেমনগর কোস্টাল থানা পুলিশ। গতকাল রাতে কালিন্দী নদী পার হয়ে ভারতে ঢুকছিল 4 বাংলাদেশি। সেই সময় বিএসএফ জওয়ানরা আটক করে ওই বাংলাদেশিদের। ফের উদ্ধার বিপুল নিষিদ্ধ কাপ সিরাপ। এসটিএফ ও ডানকুনি থানা যৌথ অভিযানে জালে 2। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে ডানকুনি টোল প্লাজার কাছে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রায় 5000 নিষিদ্ধ কাপ সিরাপ। উত্তরপ্রদেশ থেকে বনগা যাচ্ছিল ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। কাজে যোগ দিলেন না চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পুরসভার গেটের সামনে অবস্থান। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিলেন অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনের জেরে দুর্ভোগী বাসিন্দারা শহরে জঞ্জাল, পরিষ্কার হচ্ছে না রাস্তাঘাট, আস্থা করে পরিণত হবে আশঙ্কা এলাকার মানুষের। ডাকাতের 1 ঘন্টার মধ্যেই ডাকাত ধরা পড়ল পুলিশের হাতে। উদ্ধার প্রায় 2 কোটি টাকা সোনা। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় সোনার দোকানে ডাকাতি হয় সোমবার সন্ধ্যায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে ডাকাতি দুষ্কৃতির খবর পাওয়া মাত্রই নাকা চেকিং পুলিশের। ঝাড়খণ্ড ও ঝাড়গ্রাম পুলিশের জাম্বনি থানা যৌথ উদ্যোগে পাকড়াও 2 দুষ্কৃতী। সমুদ্র সাথী প্রকল্পের বকেয়া চেয়ে কাঁথিতে মহিলা মৎস্যজীবীদের বিক্ষোভ ও পোস্টকার্ড ক্যাম্পেইন। 15 দিনের মধ্যে টাকা না পেলে মিন ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। প্রায় 2 বছর ধরে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। প্রতিবাদে কাঁথি মিন ভবনের সামনে বিক্ষোভ মহিলা মৎস্যকর্মীদের। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, ফের জল বাড়ছে চন্দ্রকোনা, শিলাবতী ও কেঠিয়া নদীতে। আতঙ্কে ভাঙন কবলিত এলাকার মানুষ। কয়েকদিন আগেই ভয়াবহ বন্যায় চন্দ্রকোনা ভেঙে গিয়েছে শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ। ফের নদীর জল বাড়ায় কপালে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী এলাকার মানুষের।